আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 10 বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। দেখো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কি করছে, দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকছে। আর এই সেবার মাধ্যমে সে যে কাজটা সম্পাদন করছে তাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে কি আছে দেখো, প্রধান কার্যাবলী, এবং এরপর আমরা দেখব, আলোচনা করব বিশেষ ও অন্যান্য কার্যাবলী। তাহলে চলো প্রথমে আমরা প্রধান কার্যাবলী কি কি আছে বাণিজ্যিক ব্যাংকের সেগুলো দেখে নিই। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীর প্রথম পয়েন্টটা কি আছে দেখো তো, এটা আছে আমানত গ্রহণ এবং সুদ প্রদান। আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা যখন গত ক্লাসে পড়েছিলাম ওখানেই আমরা দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক একদম ফার্স্ট তার প্রথম কাজটা কি হচ্ছে, সে আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয়টাকে সে কালেক্ট করছে, গ্রহণ করছে। কিসের মাধ্যমে গ্রহণ করছে? বিভিন্ন রকম হিসাবের মাধ্যমে, ব্যাংক হিসাবের মাধ্যমে ওই আমানতটা সে গ্রহণ করছে। এটা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ। দেখো, আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি সঞ্চয় ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। ঠিক আছে, এই সঞ্চয় এবং স্থায়ী হিসেবে আমানতকারীরা যে টাকাটা ব্যাংকের কাছে জমা রাখে, ব্যাংক কি করে, তার উপর একটা নির্দিষ্ট হারে সুদ আমানতকারীকে প্রদান করে। আর যদি চলতি হিসাবে যখন আমানতকারী টাকা রাখছে, ওই চলতি হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না, কিন্তু ওই হিসাবে ব্যাংক কি করে, চলতি হিসাবে আরও কিছু সুবিধা প্রদান করে থাকে। যেমন তোমরা জানো, জমাতিরিক্ত উত্তোলন যে সুবিধাটা আছে ওটা একমাত্র চলতি হিসাবে ব্যাংক প্রদান করে থাকে। কারণ চলতি হিসাবটা কারা খোলে? চলতি হিসাবটা সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকে। ঠিক আছে, তাহলে দেখো, আমানত একটা ব্যাংকের প্রধান কাজ কি হচ্ছে, একদম ফার্স্টে সে কি করবে, জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আমানতটা সঞ্চয়টা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বিভিন্ন রকম ব্যাংক হিসাবের মাধ্যমে সে সংগ্রহ করবে এবং ওই আমানতের উপর একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। 2 নম্বর কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের 2 নম্বর কার্যাবলী কি আছে দেখো তো, মূলধন গঠন করা। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিভিন্ন রকম হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক এই আমানতটা গ্রহণ করছে। এই আমানতটা গ্রহণ করার ফলে কি হচ্ছে, ব্যাংকের কাছে একটা মূলধন গঠন হচ্ছে, তাই না? জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংক কি করে, মূলধন গঠন করে। যখন বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে টাকা ব্যাংকের কাছে জমা হলো, বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা হলো, এই সব টাকাগুলো এক জায়গায় করে বাণিজ্যিক ব্যাংক কি করছে, একটা মূলধন গঠন করছে। পরবর্তী কার্যাবলী কি আছে দেখো, ঋণ মঞ্জুর এবং সুদ গ্রহণ। এই যে বাণিজ্যিক ব্যাংক অর্থটা সংগ্রহ করলো, সে তার মূলধনটা গঠন করলো, এখন বাণিজ্যিক ব্যাংক কি করবে, এই মূলধনটা সে ঋণ প্রদান করবে, হ্যাঁ, অথবা বিনিয়োগ করবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সে ঋণ প্রদান করবে, অথবা সমাজে যে সকল ব্যক্তি ঋণের প্রয়োজন ওই ঋণ গ্রহীতাদেরকে সে ঋণ প্রদান করবে। এই যে ঋণটা সে প্রদান করবে, এই ঋণের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি গ্রহণ করবে, ঋণ গ্রহীতার কাছ থেকে একটা নির্দিষ্ট হারে সুদ সে গ্রহণ করবে। এই সুদের হারটা সে আমানতকারীকে যে সুদটা প্রদান করে সেই সুদের হারের থেকে একটু বেশি হয়ে থাকে সাধারণত। এই যে দুইটা সুদের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের মুনাফার প্রধান অংশ। এটা ছাড়াও কিন্তু বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন রকম কমিশন আদায়, সার্ভিস চার্জ আদায়, এগুলোর মাধ্যমে সে তার মুনাফাটা অর্জন করে থাকে বা সেগুলো তার একটা আয়ের উৎস হিসেবে কাজ করে। দেখো, বইতে কি লেখা আছে, ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, সেই অর্থ কি করছে, ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসাবে প্রদান করে। হ্যাঁ, ব্যাংক যখন ঋণ প্রদান করে সেটা সাধারণত তোমার স্বল্পমেয়াদী হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। তার মানে আমরা বুঝতে পারছি, এই বিষয়টা আন্ডারলাইন করে নাও, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি হবে, ব্যাংকের আয়ের প্রধান উৎস হবে
প্রদত্ত ঋণের সুদ। ঠিক আছে, সে যখন ঋণ প্রদান করছে তখন উৎপাদনমুখী কাজে সে সহায়তা করছে। তার মানে কি, কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলো বা কোনো একটা কারখানা গড়ে উঠলো, ওই কারখানায় কি হচ্ছে, পণ্য উৎপাদন হচ্ছে, বিভিন্ন লোকের কর্মসংস্থান হচ্ছে, শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। তার মানে কি হলো, ব্যাংকের ক্ষেত্রে উৎপাদনমুখী কাজে সে সহায়তা করছে। আর অন্যদিকে সে যে ঋণটা আদায় করছে, এটা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ঠিক আছে, ব্যাংক আমানতকারীকে যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে। এটি নিট বা প্রকৃত সুদ, যা ব্যাংকের কার্য পরিচালনাগত আয়ের একটা অংশ। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্টটা কি আছে দেখো, পরবর্তী কাজটা কি, ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি করা। ঠিক আছে, এই ঋণ আমানত বিষয়টা কেমন, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম বাণিজ্যিক ব্যাংক কি করছে, ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করছে। বিষয়টা এমন, বাণিজ্যিক ব্যাংক যখন কোনো ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করবে, এই ঋণের অর্থটা কখনোই বাণিজ্যিক ব্যাংক নগদে প্রদান করে না। ঋণ গ্রহীতা যখন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে যায়, তখন ব্যাংক সবকিছু যাচাই বাছাই করার পরে যখন ঋণটা মঞ্জুর করে, তখন এই ঋণের টাকাটা কখনো সে নগদে দেয় না। তাকে বলে ব্যাংকে একটা হিসাব খুলতে। হ্যাঁ, যে হিসাবটাকে বলা হয় ঋণ আমানতি হিসাব। বাণিজ্যিক ব্যাংক কি করে, তার মঞ্জুরিকৃত অর্থটা ওই হিসাবে ট্রান্সফার করে দেয়। ব্যাংকের যে ঋণ আমানত হিসাব নামে একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওই অ্যাকাউন্টে এই অর্থটা বাণিজ্যিক ব্যাংক ট্রান্সফার করে দেয়। ঋণ গ্রহীতা পরে প্রয়োজন মতো সে টাকাটা তার অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে নেয়। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা আমি বললাম, এটাকে বলা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক ঋণের টাকাটা নগদে না দিয়ে কি করছে, ঋণ গ্রহীতার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, যেই ব্যাংক থেকে সে ঋণ নিচ্ছে ওই ব্যাংকের অ্যাকাউন্ট। তার মানে মনে করো সে যদি 5 লক্ষ টাকার ঋণ নেয়, ওই টাকাটা তার অ্যাকাউন্টে যখন বাণিজ্যিক ব্যাংক জমা করে দিচ্ছে, একদিকে ব্যাংকের কাছে কিন্তু এটা একটা ঋণ, অন্যদিকে ব্যাংকেরই অ্যাকাউন্টে, ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে নতুন করে 5 লক্ষ টাকা জমা হলো। তাহলে ওই টাকাটাই ব্যাংকের কাছে আবার আমানত হিসেবে কাজ করবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। দেখো বইতে কি আছে, ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যখন ঋণের অর্থটা ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়, তখন সেটা হচ্ছে ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করবে, সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 5 নম্বর পয়েন্ট, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক কি করছে, আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো ব্যবহার করে থাকে। দেখো, বিনিময়ের মাধ্যম তো আমরা বুঝতেই পারি নোট, মুদ্রা, কিন্তু এই নোট এবং মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী কে হয়, ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক হয়। আমরা জানি যে কোনো দেশের নোট মুদ্রার প্রচলনের একমাত্র অধিকারী হচ্ছে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক তাহলে কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে, দেখো, আর্থিক লেনদেন এবং দেনা পাওনা সে নিষ্পত্তি করছে। এই নিষ্পত্তিটা করার জন্য সে কি করছে, চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট এগুলো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো সে ইস্যু করছে। মনে করো তোমার অ্যাকাউন্টে টাকা রয়েছে 1 লক্ষ, তুমি কোথাও তুমি মনে করো যে 50,000 টাকার একটা কম্পিউটার কিনতে গেলা, তুমি কিন্তু টাকাটা নগদে যে তোমাকে পরিশোধ করতে হবে এমন কোনো বিষয় নয়। তুমি যদি টাকাটা চেকের মাধ্যমে পরিশোধ করতে পারো, তুমি চাইলে, তুমি যদি টাকাটা চেকের মাধ্যমে পরিশোধ করো, তাহলে এই চেকটা তোমার বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে, তাই না? একইভাবে তুমি ডেবিট কার্ডের কথা চিন্তা করতে পারো, ক্রেডিট কার্ডের কথা চিন্তা করতে পারো। হ্যাঁ, তুমি যখন শপিং মলে যাচ্ছ তখন তুমি ডেবিট কার্ড ব্যবহার করছো। আমরা জানি তুমি যখন শপিং এ যাচ্ছ তখন তুমি ডেবিট কার্ড ব্যবহার করতে পারছো, তোমার অ্যাকাউন্টে টাকা থাকা সাপেক্ষে তুমি এটা ইউজ করতে পারছো। এটা ছাড়াও ক্রেডিট কার্ড রয়েছে। এগুলোর মাধ্যমে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। পরবর্তী পয়েন্টে আসো, নোট ইস্যু। সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে থাকে। হ্যাঁ, এই কথাটা আন্ডারলাইন করে নাও, বাণিজ্যিক ব্যাংক কি করে, পরোক্ষভাবে সে মুদ্রা প্রচলনে সহায়তা করে। হ্যাঁ, যেমন ধরা যাক, কিছুক্ষণ আগে আমি তোমাকে যে উদাহরণটা দিলাম, তোমার সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসাব রয়েছে যেখানে 1 লক্ষ টাকা জমা আছে। এমত অবস্থায় তুমি যদি 60,000 টাকার কম্পিউটার ক্রয় করো, তবে তোমার অ্যাকাউন্টে চেকে তুমি সেটা পরিশোধ করতে পারো। এভাবে চেক
ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। ওই একই উদাহরণ যে সে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে, নোট ইস্যু করছে। কোন নোট? হ্যাঁ, নোট এবং মুদ্রা যেটা বলি আমরা, সেটা না, সেটা সাধারণত কে ইস্যু করছে? সেটা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। বাণিজ্যিক ব্যাংক কি করছে? পরোক্ষভাবে, এটা আন্ডারলাইন করে নাও, পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করছে। যেমন আমরা চেকের উদাহরণটা কিছুক্ষণ আগে দেখলাম। 7 নম্বর পয়েন্ট, ওছি হিসেবে কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলের সম্পত্তির ওছি হিসেবে কাজ করে এবং আর্থিক সচ্ছলতার সার্টিফিকেটও প্রদান করে থাকে। হ্যাঁ, যখন ব্যাংক তার লকার সার্ভিস ইউজ করছে, তার মূল্যবান দলিলপত্র রাখছে, গহনার লকার সার্ভিসে রাখছে, হ্যাঁ, এক্ষেত্রে ব্যাংক ওছি হিসেবে কাজ করছে। এছাড়াও ব্যাংকে ট্রানজেকশন করলে ব্যাংক যখন গ্রাহকের প্রয়োজন হচ্ছে আর্থিক সচ্ছলতা সার্টিফিকেটের, তখনও গ্রাহককে ওই সার্টিফিকেটটা ব্যাংক প্রদান করে থাকছে। 8 নম্বর পয়েন্টে আসো, আমদানি রপ্তানিতে সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক রপ্তানিকারকের বৈদেশিক মুদ্রা থেকে দেশীয় মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানিতে কি কাজ করছে? প্রথম কাজ হচ্ছে এই যে বিনিময়টা, বৈদেশিক বিনিময়টা সে করে দিচ্ছে। হ্যাঁ, আমদানি কারকের জন্য সে বৈদেশিক মুদ্রা এবং দেশীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় সে কনভার্ট করছে, আবার রপ্তানি কারকের জন্য সে বৈদেশিক মুদ্রাকে দেশীয় মুদ্রায় সে রূপান্তর করছে। এই কাজটা বাণিজ্যিক ব্যাংক করছে। আবার কি করছে বাণিজ্যিক ব্যাংক? লেটার অফ ক্রেডিট ইস্যু করছে। হ্যাঁ, এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করছে। আমদানিকারক যখন পণ্য আমদানি করতে যাচ্ছে, তখন সে কি করছে? তার দেশে বাণিজ্যিক ব্যাংকের কাছে যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংক তার হয়ে একটা প্রত্যয়পত্র ইস্যু করে দিচ্ছে। হ্যাঁ, প্রত্যয়পত্র মানে বাণিজ্যিক ব্যাংক তার ব্যাংকের সিল দেওয়া প্যাডে সে লিখে দিচ্ছে যে এই ব্যক্তি যদি টাকা পরিশোধ না করে তাহলে ব্যাংক তার পরিশোধ করবে। ব্যাংকের হয়ে সে প্রত্যয় করছে, নিশ্চয়তা পত্র সে একটা ইস্যু করে দিচ্ছে। তো রপ্তানিকারক যখন আমদানিকারক ওই নিশ্চয়তা পত্র বা প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট, যে নিশ্চয়তা পত্র ইস্যু করলো বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ, এক ধরনের নিশ্চয়তা পত্র, এই যেটাকে বলা হচ্ছে প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট। এখন আমদানিকারক এই লেটার অফ ক্রেডিটটা নিয়ে রপ্তানিকারককে দিচ্ছে। রপ্তানিকারক যখন দেখছে যে ব্যাংকের তো একটা সুনাম আছে, ব্যাংক লেটার অফ ক্রেডিট ইস্যু করে দিয়েছে আমদানিকারকের পক্ষে, তখন সে পণ্যটা প্রেরণ করছে এবং পরবর্তীতে তাদের ব্যবসায়িক লেনদেনটা সম্পাদন হচ্ছে। এই যে এই ঘটনাটা, আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা ব্যাংক করছে এই লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে। এই কাজটি কে করে দিচ্ছে? এই কাজটি বাণিজ্যিক ব্যাংক করছে। এটাও বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। হ্যাঁ, প্রত্যয়পত্র দেখো, প্রত্যয়পত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসায় ব্যাপক ভূমিকা রাখে। ওই যেই প্রসেসটা বা প্রত্যয়পত্র সম্পর্কে যে ধারণাটা তোমাদের দেওয়া হলো, ওটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে। আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন এবং উপদেশ প্রদান করাও ব্যাংকের একটা প্রতিনিধিমূলক কাজ। ব্যাংক এটা ছাড়াও তার গ্রাহককে আমদানি রপ্তানি মূলক কার্যাদি সম্পাদনের জন্য সে উপদেষ্টা হিসেবেও কাজ করছে। 9 নম্বর পয়েন্ট দেখো, সরকারের কোষাগার হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক কিন্তু সরকারের কোষাগার হিসেবেও কাজ করে। আমরা জানি সরকারের কোষাগার হিসেবে কাজ কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে। কেন্দ্রীয় ব্যাংকও করে, অথবা সরকার যদি কোনো নির্বাচন করে দেয় কোনো ব্যাংকে, সেই ব্যাংকটাও সরকারের কোষাগার হিসেবে কাজ করতে পারে। 10 নম্বর, বিনিময় বিল ভাঙানো। দেখো, ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। আমরা বিনিময় বিল বাট্টাকরণ একটা বিষয় আমরা অধ্যায় 2-তে পড়েছিলাম। হ্যাঁ, ওইটা গ্রাহকের হয়ে সে কি করতে পারে? বিনিময় বিলটা বাট্টাকরণ করতে পারে। এটাও ব্যাংকের, এক্ষেত্রে কিন্তু ওই ব্যবসা বাণিজ্যে সহায়তা হচ্ছে। ঠিক আছে, এতটুকু ছিল আমাদের প্রধান কার্যাবলী। এখন আমরা দেখব কি বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ও অন্যান্য কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ও অন্যান্য কার্যাবলীর মধ্যে প্রথমটা কি আছে দেখো তো, মূলধন বিনিয়োগ করা। হ্যাঁ, ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, যা একটা দেশের মোট উৎপাদন এবং মূলধন গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। সে যে শুধু ঋণ প্রদান করছে সেটা না, বিভিন্ন রকম শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানে সে মূলধন বিনিয়োগ করছে, সে বিনিয়োগও করছে। যখন ব্যাংক বিনিয়োগ করছে কোনো একটা শিল্পে বা কোনো একটা বাণিজ্যে, তখন কি হচ্ছে? একটা ওই শিল্পটা গড়ে উঠছে, ওই দেশে ওই বাণিজ্যটা গড়ে উঠছে, ওই শিল্পে কি হচ্ছে, মাধ্যমে কি হচ্ছে? দেশের উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে? দেশের মোট উৎপাদন এবং মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।
পরবর্তী পয়েন্ট কি আছে দেখো, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। বাণিজ্যিক ব্যাংক কি করছে? ব্যাংক একটা দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষার ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তো বুঝতেই পারছো, বাণিজ্যিক ব্যাংক যখন ঋণ দিচ্ছে, বিনিয়োগ করছে, শিল্প বাণিজ্যে উন্নয়ন হচ্ছে। এটা ছাড়াও সে অনেক সময় পরিবহন শিল্পে ঋণ দেয়, যোগাযোগের ক্ষেত্রে ঋণ দিচ্ছে, গৃহ নির্মাণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করছে, শিক্ষার ক্ষেত্রে ঋণ দিচ্ছে। এই সকল ক্ষেত্রে ঋণ দেওয়ার ফলে কি হচ্ছে? দেশের একটা সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট, অর্থ স্থানান্তর। ব্যাংক কি করছে? এটা ছাড়াও হ্যাঁ, বিনিময়ের মাধ্যমের সাহায্যে ব্যাংক তার নিজস্ব বিনিময়ের মাধ্যমের সাহায্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে ফান্ড ট্রান্সফার করছে। এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর যে সুবিধাটা আমরা পাই, সেই সুবিধাটা বাণিজ্যিক ব্যাংক আমাদের করে দিচ্ছে। অর্থের নিরাপত্তা প্রদান। হ্যাঁ, অর্থের নিরাপত্তা প্রদানটা কেমন? ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিচ্ছে। এটা তো আমরা বুঝতেই পারছি। এই যে টাকা পয়সা আমরা বাসায় না রেখে কি করছে, মানুষ সঞ্চিত টাকাটা ব্যাংকে রাখছে, ব্যাংক এই টাকাটা নিরাপত্তা প্রদান করছে। এছাড়াও মানুষ কি করছে, তার গ্রাহক কি করছে, তার মূল্যবান তার যে সম্পদের দলিলপত্র রয়েছে, অলংকার আদি রয়েছে, এগুলো কি করছে, ব্যাংকের যে লকার সেবা আছে, এই লকার সেবাটা সে গ্রহণ করতে পারছে। হ্যাঁ, লকার সেবাটা গ্রহণ করে ব্যাংকের কাছে রাখছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভাড়া দিতে হয় ব্যাংকে এটার বিনিময়ে। তার মানে কি, ওই লকারে যখন এই জিনিসপত্রগুলো রাখছে, ব্যাংক এটার নিরাপত্তা প্রদান করছে। পরামর্শ দান। মক্কেলের অনুরোধে বিভিন্ন রকম ব্যবসায়িক পরামর্শ দেওয়া ও তার সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করার কাজটাও ব্যাংক করে থাকে। ব্যাংকে কিন্তু তার গ্রাহক যদি তার অনুরোধ করে, তার ব্যবসার জন্য যখন ঋণ দিচ্ছে ব্যাংক বা বিনিয়োগ করছে, তখন তাকে বিভিন্ন রকম পরামর্শমূলক মানে ব্যবসায়িক পরামর্শ ব্যাংক দিয়ে থাকে। কর্মসংস্থান। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগানটা সে নিশ্চিত করে। এটার মানেটা কি দেখো, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটা দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে, সে একটা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক কি করছে, যখন ঋণ দিচ্ছে, বিনিয়োগ করছে, একে তো মনে করো যে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ যেগুলো আছে, বিভিন্ন উদ্যোক্তারা আছে, তারা ঋণ পাচ্ছে, তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। এটা ছাড়াও দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দিচ্ছে। এটার মানে কি, ব্যাংক যখন ঋণ প্রদান করছে, উদ্যোক্তারা তাদের কর্মসংস্থান হচ্ছে। এটা ছাড়াও ওই উদ্যোক্তাদের যে ব্যবসাটা সে গড়ে তুলছে, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার দেখো ব্যাংক থেকে ঋণ নিয়ে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, ওখানেও অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। এটাই বলছে বিষয়টা, যে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দিয়ে থাকছে। ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা কেমন? কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে অর্থ এবং ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দেখো, আমরা ঋণ নিই কোথা থেকে? আমরা ঋণ নিই বাণিজ্যিক ব্যাংক থেকে, তাই না? বা ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নেয় বাণিজ্যিক ব্যাংক থেকে। কিন্তু এই বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদান করছে, এই বিষয়টা কন্ট্রোল কে করছে? এই বিষয়টা নিয়ন্ত্রণ করছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কতগুলো টেকনিক আছে, কতগুলো নীতি আছে, কতগুলো পদ্ধতি আছে, যেমন ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ নীতি, এরকম অনেকগুলো টেকনিক আছে। এই পদ্ধতিগুলো কেন্দ্রীয় ব্যাংক অ্যাপ্লাই করলে এগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করে, একটা দেশের ঋণটাকে সে কন্ট্রোল করে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক কি চাই, ঋণটা যাতে বেশি, ঋণের পরিমাণ যাতে বাজারে ঋণের পরিমাণ যাতে বেশি না বৃদ্ধি পায়, আবার একেবারে কমও না হয়ে যায়। হ্যাঁ, দুটাই কিন্তু অর্থনীতির জন্য খারাপ। এই দেখো কি লেখা আছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে এমনভাবে কেন্দ্রীয় ব্যাংক এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে, যাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণ সংকোচন মানে ঋণ যদি বেশি বেড়ে যায়, তাতে সেটা যাতে সংকোচন করা যায়, আবার বাণিজ্যিক ব্যাংক যদি প্রদত্ত ঋণের পরিমাণ যদি কমে যায়, সেটা যাতে সম্প্রসারণ করা যায়। এর মাধ্যমে সে অর্থ এবং ঋণটাকে সে নিয়ন্ত্রণ করে। এটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। যখন ঋণটা বাজারে ঋণের পরিমাণ বা ব্যাংকগুলো প্রদত্ত ঋণের সরবরাহটা কন্ট্রোল করতে পারছে কেন্দ্রীয় ব্যাংক, তখন কি হচ্ছে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যাচ্ছে এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ৮ নম্বর পয়েন্টে আসো, কৃষি উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক কি করছে, কৃষিক্ষেত্রে ঋণ এবং অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষির উন্নয়ন ত্বরান্বিত করছে। ব্যাংক যে শুধুমাত্র শিল্প, বাণিজ্য, ব্যবসা ক্ষেত্রে ঋণ দিচ্ছে সেটাও নয়, বাণিজ্যিক ব্যাংক কি করছে, কৃষিক্ষেত্রেও ঋণ প্রদান করছে। এর ফলে কি হচ্ছে, কৃষিক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। শিল্প উন্নয়ন।
শিল্প উন্নয়ন বিষয়টা কেমন? ব্যাংক কি করছে? শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী, ওই যে বলেছিলাম না বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী, তার মানে এই না যে সে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ দেয় না। সে শিল্পক্ষেত্রে যখন বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করছে, তার মাধ্যমে কি হচ্ছে? শিল্প উন্নয়নের সম্ভব হচ্ছে। হ্যাঁ, একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে যে অর্থনৈতিক সংকটের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, তখন ব্যাংক ঋণ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন বিষয়টা কেমন? ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নেও ভূমিকা রাখছে, তাই না? দেখো, আমাদের দেশে আমরা জানি শাখা ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত। আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ফলো করা হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা। এর ফলে কি হচ্ছে? দেশের প্রত্যন্ত অঞ্চলে এই বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা বিস্তৃত থাকছে, এবং ওই অঞ্চলে যেই অঞ্চলে এই ব্যাংকগুলোর শাখা বিস্তৃত থাকছে, ওই অঞ্চলে কি হচ্ছে? ওই অঞ্চলের মানুষজন ব্যাংকিং সার্ভিসটা পাচ্ছে, ফলে কি হচ্ছে? তারা ঋণও পেতে পারছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে? ওই অঞ্চলগুলোর উন্নয়নটা সম্ভব হচ্ছে, ওই এলাকার উন্নয়নটা, অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হচ্ছে। এতটুকু ছিল হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। আশা করি কার্যাবলীটা তোমরা বুঝতে পেরেছো। এবার এমসিকিউটা একটু দেখে নাও, নোট ডাউন করে নাও, যেটা হোমওয়ার্ক থাকবে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ? ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রামান সংরক্ষণ, তারল্য সংরক্ষণ, সরকারকে পরামর্শ দান। কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে? বিনিময় বিল, চেক, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র। বাণিজ্যিক ব্যাংক পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যম সৃষ্টি করে কিভাবে? মুদ্রা প্রচলন করে, চেক প্রচলন করে, প্রাপ্য বিল বাট্টাকরণ করে, ঋণ প্রদান করে। প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়? সরকার, ব্যাংক, আমদানিকারক, রপ্তানিকারক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী অর্থ স্থানান্তর, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। নিচের কোনটি সঠিক? আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, আজকের আলোচনাটি বোঝা গিয়েছে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।